প্রিয় দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতিদিনের ঘটনা এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে সাধারণত সংবাদ বিশ্লেষণে আলোচনা করে থাকি। আমি আপনাদের সাথে আছি, আমি সাখাওয়াত হোসেন। আর আজকেও আলোচনা করব এই যে নির্বাচন কবে হবে, নির্বাচন হবে না, এই যে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাদির খবর শুনতে পাই, এইসব নানা ইস্যুর প্রশ্নের জবাব দিতে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই। আর ওনার আরেকটা পরিচয় দিয়ে দিই, উনি হলো পাবনা জেলা বিএনপির আহ্বায়ক। হাবিব ভাই, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই একটা জিনিস জানতে চাই, যেটা হলো যে আমরা বারবার দেখি যে এই নির্বাচন নিয়ে নানা ধরনের নানা প্রশ্ন, এবং এনসিপি যে পদযাত্রা করছেন দেশব্যাপী, সেখান থেকে তারা বলছে নির্বাচন হতে দেব না। মানুষের ভিতরে কিন্তু এখান থেকেই প্রশ্নটা উদ্বেগ হয়েছে, আসলে কি নির্বাচন হবে? কিংবা বিভিন্ন সময়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়েছেন, সেখান থেকে মনে হচ্ছে যে এই হয়তো নির্বাচন হচ্ছে, এই হয়তো নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি। কিন্তু আপনাদের দৃষ্টিতে, দলীয় দৃষ্টিকোণ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনারা আসলে কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নাগরিক টেলিভিশনের দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। আমি খুব পরিষ্কার করে বলি যে 2024 সালের নির্বাচনের আগে আমি কিন্তু বারবার বলতাম, আওয়ামী লীগকে সতর্ক করে দিতাম যে সব দলকে নিয়ে যদি নির্বাচন করেন তাহলে পরে এবার বিরোধী দলে যাবেন, হয়তো বিএনপি জোট রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, আবার ক্ষমতা আসার সুযোগ থাকবে। কিন্তু নির্বাচন যদি একতরফা করতে চান তাহলে দেশ থেকে অনেক দিনের জন্য আওয়ামী লীগ রাজনীতি কিন্তু দেশ থেকে অনেক দূরে থাকতে হবে। আপনাদেরকে রাজনীতি থেকে আওয়ামী লীগে অনেক দূরে থাকতে হবে কিন্তু অনেক দিন। তো আজকে আপনার প্রস্তুতি এটাই বলতে চাই, যদি কেউ নির্বাচন ঠেকাতে চায়, ফেব্রুয়ারির মধ্যে যদি তারা নির্বাচন অনুষ্ঠিত এই সরকারকে করতে না দেয়, সরকারও যদি তাদের কারণেই, তাদের পরামর্শেই, যেমন আওয়ামী লীগ কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী, কিছু সামরিক, বেসামরিক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, এনজিও কর্মী বা এনজিও যারা মালিক প্রতিনিধি, তাদের কথা শুনে, এবং তারা বলতো যে দেশ ভালোই চলছে, তো আওয়ামী লীগের বাইরে কি আছে, দলের দরকার নাই, একতরফা নির্বাচন করলে কোনো সমস্যা নাই, আছে ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আমাদেরকে সমর্থন দেবে, যেমন ইচ্ছা তেমন নির্বাচনটা করেন। তো সেই নির্বাচন করতে গিয়ে কিন্তু ধরা খেলো, যদি ওই নির্বাচন আমি জেলখানায় ছিলাম। তাই বলবো, এখন যদি আমাদের প্রধান উপদেষ্টা এনসিপি, স্বাধীনতা বিরোধী জামাত এবং স্বাধীনতা বিরোধী আপনার হলো কি চরমনাই, ওরা কি বলে, ওদের দলের নাম চরমনাই, তো তারা তো স্বাধীনতার বিরোধিতা করছে, তাদের কথা শুনে যদি প্রধান উপদেষ্টা মনে করেন যে আমি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেব না, 26 এপ্রিলের মধ্যে দেব না, অনেকদিন রাষ্ট্রীয় ক্ষমতা এরা আমাকে রাখতে পারবে, তাহলে ওই রকম ভুলই তারা করবে। আওয়ামী লীগ যেমন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, শুধু প্রধানমন্ত্রীকে পালিয়েছে, সবাই পালিয়েছে, কিন্তু এখানে বাইতের ক্ষতি পর্যন্ত পালিয়েছে। তারপরে আপনার প্রধান বিচারপতি থেকে শুরু করে কে না পালিয়েছে বলুন তো? আওয়ামী লীগের এমপি মন্ত্রী রাস্তাঘাট দেখেন, কেন দেখেন না? ওই যে ওই নির্বাচনটা যদি করতো, সবাই অংশগ্রহণ করতো তাহলে। আর এরা যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দেয়, সরকারের কথা শুনে, আমি বলে যাচ্ছে ফেব্রুয়ারির পরে এই সরকারও ক্ষমতা থাকবে না, আর যারা এই নির্বাচন প্রতিহত করার জন্য ঘোষণা দিয়ে বেড়াচ্ছে, এই যে পদযাত্রা করে বেড়াচ্ছে, তারা এই দেশে থাকতে পারবে না। আওয়ামী লীগ যেমন দেশ ছেড়ে পালিয়ে গেছে, এদেরকে পালাতে হবে। আওয়ামী লীগ তো সব ছিল ভাই, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, তারপরে আপনার বিজেপি ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছিল, এফবিসিআই ছিল, কে না ছিল বলেন তো? এখন কেউ আছে? এদের তো কিছু নেই, কিচ্ছু নেই এদের তিন, শুধু সরকার তাদের পিছন থেকে সরে দেখে না। সেনাবাহিনী ডিসেম্বরের পরে তারা দেশের এই চৌকিদারিকে, পুলিশগিরি তারা করবে না। সর্বশেষ তারা, যেহেতু আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে লন্ডনে, ফেব্রুয়ারি পর্যন্ত একটা সীমা নির্বাচনে নির্ধারিত করেছে। সেনাবাহিনী এই পর্যন্ত হয়তো দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা এই কসরা মাঠ লেভেল তারা করবে। এরপরে একদিনও, ফেব্রুয়ারির পরে একদিনও সেনাবাহিনী এই দেশে পুলিশগিরি করবে না, কারণ তাদের মান সম্মান তো আছে। তারা কি এদেরকে পাহারা দিবে? দেশটাকে ধ্বংস করবে, এটা কাছে দেখবে। আজকে দেখেন, আজকে এক বছরের কাছাকাছি ডক্টর ইউনূস সারা পৃথিবীতে সমাদৃত, বিশাল একটা করলো, কি বলে, ইনভেস্টাররা সব আসলো বিভিন্ন দেশ থেকে, ইনভেস্টমেন্ট করলো। তারা করেছে কেন ইনভেস্টমেন্ট? কেউ করেছে? কেউ করবে? কেউ করবে না। যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, স্থিতিশীল
না হবে পরিস্থিতি, ততদিন পর্যন্ত কেউ কিন্তু ইনভেস্ট করবে না। আজকে আপনি দেখেন ভারতে এখন লোক মারা শুরু করে, ধরে নিয়ে যাওয়া শুরু করছে। আগে তো মেরে ফেলে এখন ধরে নিয়ে যাওয়া শুরু করছে। আপনি কীভাবে বন্ধ করবেন? আপনি তাইওয়ানকে বড় রাষ্ট্র বাংলাদেশের চেয়ে, চীনের থেকে ইন্ডিয়া থেকে চীনকে ছোট রাষ্ট্র, কম শক্তিশালী না। ইসরায়েলকে আমাদের মিলিটারি সব শক্তির চেয়ে বড় রাষ্ট্র না। সেই ইসরায়েল প্রতিদিন আমাদেরকে গাজাতে প্রতিদিন 100, 150, 200 মানুষকে হত্যা করতেছে, আহত করতেছে। কার শক্তিতে? মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিতে। তাইওয়ান কার বলে মাথা উঁচুকে দাঁড়িয়ে আছে? মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমরা এই সরকার যতদিন নির্বাচন না হবে এতে বন্ধু খুঁজে পাবে না। এর সাথে বন্ধ করবে? একটা নির্বাচিত সরকার আসলে আমরা আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় দেশের জনগণ যদি বিএনপি, যেহেতু আগাগোড়ায় ভারত সেন্টিমেন্ট বিএনপি ধারণ করা, বিএনপি কারো বিরোধিতা করে না, কিন্তু বিএনপিকে কেউ পরিচালিত করবে বা যে ইচ্ছা মতো ব্যবহার করবে সেই বিএনপি সেই সুযোগ দেবে না। আমরা ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসলে দেশনেত্রী খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন বন্ধু খুঁজে বের করব, যে বন্ধুর কারণে এই ভারতের এই নোংরামি যেন বন্ধ হয়। ভারতের আশপাশে কোন রাষ্ট্র একটা তার পক্ষে আছে? মালদ্বীপ পর্যন্ত ভারত দিকে চোখে রাঙিয়ে কথা বলে কেন? চীনের শক্তিতে। তা আমারও বন্ধুত্ব আমাদের করতে হবে তো, যে বন্ধু আমার পাশে থাকবে। ভারত কেন, মহাভারত তখন আমার দিকে চোখ রাঙাতে পারবে না। তো সেই জন্য একটা নির্বাচন দরকার, এবং নির্বাচন না হলে এখন জিডিপি কিন্তু কমে যাচ্ছে, বিদেশি ইনভেস্টমেন্ট আসতেছে না। কোন কারণে? জনাব হাবিব, আমি ইনভেস্টমেন্টের জায়গায় পড়ে যাচ্ছি। আপনি একটা প্রশ্ন বলছিলেন চরমনায়ের, যেটা ইসলামী ঐক্যজোট, জামাত এবং অলসো আমরা বলছি নাগরিক পার্টি, তাদের ভিতরে একটা ঐক্য দেখতে পাচ্ছেন আপনার কথা থেকে আমি খেয়াল করলাম। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে বিএনপির সাথে এই নতুন যারা বৈষম্য বিরোধী ছাত্র, এই জামাত এবং বিএনপি একটা দূরত্ব তৈরি হয়েছে, বা এটাকে এরকম মনে হচ্ছে যে নির্বাচনী ভাবে বা অন্য কোনো ভাবেই ওরা নির্বাচন ঠেকাতে চায় আর আপনারা নির্বাচন করতে চান, এরকম একটা কিছু? হ্যাঁ, জামাত তো অলরেডি আমাদের বিরুদ্ধে কথা বলে। তো আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলেছি কোনদিন? জামাত কিভাবে কথা বলে? জামাত ধরেন আপনার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে, জামাত বিএনপিকে চাঁদাবাজ বলে, জামাতের বক্তার, ইসলামিক বক্তা যারা আছে স্কলার, তারাও বলে এক ডাকাতকে তাড়িয়েছি আরেকজন ডাকাতি শুরু করেছে। কাকে উদ্দেশ্য করে? এই যে পল্টনকে শরৎ উদ্যানে তারা যে সমাবেশ করলো, একটা কথা তারা দেশ গঠনের ক্ষেত্রে কিছু বলেছে? তার সমস্ত কথা বিএনপির বিরুদ্ধে। যে বিএনপি যদি শহীদ রাষ্ট্র জিয়া রহমান যদি সেই সময় গোলাম আজমকে ফিরে না নিয়ে আসতে হচ্ছে, কত কথা আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া তার মতো এইরকম একজন নেত্রী যার কোনো কলঙ্ক নেই, এই জামাতের দুইজনকে মন্ত্রী বানানোর জন্য এই বাংলাদেশ যতদিন থাকবে ম্যাডাম খালেদা জিয়ার কথা শুনতে হবে। স্বাধীনতার বিরুদ্ধে নিজের দোষ স্বীকার করেছে, এখনও তারা স্বীকার করেছে। এখন তারা বলেছে, ইদানিং তাদের পার্টির আমির বলেছে, আমরা মুক্তিযুদ্ধে যাই, অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বিষয় না, বড় একটা বিষয়। এটা কথা হলো এক পাকিস্তান রাখতে চেয়েছিল মানে তারা নারী ধর্ষণ, গণহত্যা, তারা রাজাকার সৃষ্টি করেছিল, তারা আপনার আলবদর সৃষ্টি করেছিল, তারা শান্তি কমিটি করে মেয়েদেরকে আর্মিদের হাতে তুলে দিয়েছে। সব দায়িত্ব তাদের না? চরমনায় তারাও ওই যুদ্ধ অপরাধের একসাথে দায়ী। তো এই অপশক্তি, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো যে জামাত আপনার স্মৃতিসৌধে যায় না, তারা দেশ শাসন করতে চাবে কোন কারণে? আওয়ামী লীগ, শেষ করি, আওয়ামী লীগ এই যে 1,500-এর মতো মানুষ হত্যা করার কারণে এবং 20-30 হাজার মানুষকে আহত করার কারণে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হোক সবাই চায়। তাই আওয়ামী লীগ যদি এই কারণে নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর যারা দেশ যারা চায়নি তাদের দেশ রাজনীতি করবে কেন? জামাত তো রাজনীতি থেকেই তো ওদেরকে বিতাড়িত করা উচিত। জনাব হাবিবুর রহমান, আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বিএনপি এবং জামাত চাঁদাবাজি করছে। হ্যাঁ, আমরা বিভিন্ন পত্রিকায় বিএনপি এবং আপনি বলছিলেন যে বিএনপি না, জামাত এবং এনসিপি চাঁদাবাজি করছে। হ্যাঁ, আমরা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখছি। আপনি তাহলে কি আসলে আজকের আমরা জুলাই সনদ যেটা বলি আমরা, যে আসলে এই জুলাই সনদ কি তাহলে বাস্তবায়ন হবে, নাকি এই চাঁদাবাজি বিভিন্ন এইগুলোর মধ্যেতেই সীমাবদ্ধ থাকবে? আপনার কি মনে হয় যে জুলাই সনদের আসলে এই এজেন্ডাটা কি আসলে পূর্ণ হবে? জুলাই সনদটা কি মানুষের দেশের মানুষ বোঝে? জুলাই সনদ এই দেশের মানুষ বোঝে। এবং একটা আন্দোলন পৃথিবীর ইতিহাসে আমার দেখা যত আন্দোলন হয়েছে, আমরাও করেছি 90 সাল পর্যন্ত, প্রত্যেকটা আন্দোলন কিন্তু ইস্যুর উপরে ভিত্তি করে হয়।
52 সালে ভাষা আন্দোলন, 62 সালে শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান বা দেশের স্বাধীনতা, 90-তে আমরা করেছিলাম গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। এইবারে একটা আন্দোলন হলো কোনো কিছু ছাড়া, ইস্যু ছাড়া, কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল কি, যে বৈষম্য। কোটা আন্দোলন, কোটা ইস্যু ছিল। কোটা তো যখন আন্দোলন করেছিল তখন যদি কোটা 5%, 7% রেখে যদি সংস্কার করে দিত, তাহলে এই ইস্যু তো সামনে আসতো না। কোটা বাতিল করে দিয়েছিল। যখন আওয়ামী লীগ দেখলো যে আজিজ, মতিউর, আসাদ এই সমস্ত সামনে চলে আসলো দুর্নীতি, আওয়ামী লীগ তো আমারও তো আসবে। এইটাকে বন্ধ করার জন্য আপনার এই যে আবার কোটা ফিরে নিয়ে আসলো, নিজেরাই হাইকোর্টে মামলা করায় ফিরে নিয়ে আসলো, আবার নিজেরাই রায় দিয়ে দিল, আবার নিজেরাই আপিল করালো, করে দূরে নিয়ে ঠেলে দিয়ে ছাত্র লীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে ছাত্রদের পিটিয়ে হলছাড়া করবে, আর পুলিশ প্রশাসন দিয়ে বিএনপি যারা আন্দোলন করে তাদেরকে জেলখানে ঢুকে দেবে। এই ছিল মূলত আওয়ামী লীগের ধারণা। কিন্তু আওয়ামী লীগ ভুলে গেছে যে তাদের অপকর্মটা অনেক বেশি হয়ে গেছে, যে কারণে তারা যখন আবার 8 তারিখে, তারপর যখন আপনার পূর্ণাঙ্গ রায় দেওয়ার কথা বলেছে, তখনই বলেছিলাম তাড়াতাড়ি রায়টা দিয়ে দেন, 5%, 7% যাই কোন দিয়ে দেন, তাহলে আন্দোলন থেমে যাবে। শুনলো না, জিদ ধরলো যে না, এটা সম্ভব না। তারপরে সব মানুষ রাস্তায় নামলো, সব ধরেন আপনার রিক্সাওয়ালা, টমটমওয়ালা, ঘোড়ার গাড়ি, সব মানুষ নামছিল। তো এখন জুলাই সনদ বলতে তাদের ব্যাখ্যা দিতে হবে কি, জুলাই সনদটা কি, কি এই 36 দিন আন্দোলন, নাকি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থাকবে ভিতরে, না 90 বাদ পড়বে, বা বাংলাদেশের কি চাওয়া কি 72 সংবিধান বাতিল, কোনটা করবে তারা? জি, তাহলে তাকে ব্যাখ্যা দিতে হবে তো। জি, আমরা বুঝতে পারছি যে মানে স্পষ্ট ধারণা দেওয়া উচিত যে জুলাই সনদ এই বা এই। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে যে আপনারা ঐকমত্য কমিশন যেটা আমরা দেখি যে ওখানে একটা নতুন সংবিধান সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হলো, সেখানে আসলে আপনারা কি কি তুলে ধরছেন? না, আলোচনা হয়েছে বিভিন্ন সংবিধান, তো বাংলাদেশে 72 সালে তো সেখানে কি কোনো সমাধান আসছে নাকি না? সমাধান তো ঐকমত্য কমিশন কি আসলে সমাধান করতে পারবে? সব সমাধান হবে কেন? হয় পৃথিবীর কোথাও আপনার স্বাধীনতা যুদ্ধের পূর্বে বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের আপনার লেখাপড়া থেকে শুরু করে চাকরি, সমস্ত সামরিক বাহিনী থেকে শুরু করে বৈষম্যের কারণেই তো বাংলাদেশের মানুষ সেদিন নৌকার পক্ষে ভোট দিয়েছিল নাকি? আমরা শুনতাম যে এখান থেকে কাগজ যায়, সেই কাগজ ওখানে, এখন একটা আটা না আমাদের 1 টাকা দিতে কিনতে হয়, চিনি ওখানে যায় আমাদের কিনতে, এই সমস্ত বৈষম্যের কারণ। তো সেই সময়ও বাংলাদেশের সব মানুষকে এক জায়গায় এসেছিল। যে ভোট কাস্ট মানে শতকরা 26% ভোট নৌকার বিরুদ্ধে ছিল। এবং মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের স্বাধীনতা স্বাধিকারের জন্য মানুষ যখন জীবন দিয়েছে, তখন এদের রাজাকার সৃষ্টি হয়েছিল, স্বাধীনতা বিরোধীরা সেখানে সক্রিয়, মুসলিম সহ। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তো ঐক্যমত হয় নাই, সব মানুষ একমত হবে না। 52 সালে একমত হয় নাই, 90 সালে একমত হয় নাই, 96, 2024 সালে একমত হয় নাই। আওয়ামী লীগ ছিল, তার দোষরা ছিল। তো আপনি সব যদি একমত পোষণই করে, তাতে একদলিত হয়ে যেত। আমার কথা হলো, মোটামুটি যেগুলি আপনার সমঝোতা হয়, সেই সমঝোতাগুলির মধ্য দিয়েই সামনে একটা নির্বাচন করতে হবে। আমরা একটা জিনিস দেখছি যে 31 দফা বিএনপির, যেটার মধ্যে কিন্তু একটা মানে যে একটা সনদ, মানে আগামী বাংলাদেশের একটা সনদ আমরা খেয়াল করেছি, যে যদি কেউ ভালোভাবে পড়ে দেখে দেখবে যে ওখানে আছে। বা আপনাদের ঐকমত্য কমিশন কি এই যে 31 দফাকে কি তারা গ্রহণ করেছে, বা এই সরকার, নতুন সরকার গ্রহণ করেছে, না করতে চায় না? না, নতুন সরকার তো 31 দফা তারা তো গ্রহণ করবে না। তারা এখন বলছে, যখন কবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে তার কোনো নিশ্চয়তা ছিল না, তখনই কিন্তু বিএনপি 31 দফা প্রণয়ন করেছিল। সরকারের কাছে দাবি না, এটা ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলি করবো। 31 দফা 3টা কথা যদি আমি বলি, তাহলে বাংলাদেশে ফ্যাসিস্ট জন্মগ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রথম কথা, 5 বছর পর পর সরকার রিজাইন করবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নির্বাচন হবে। তাহলে যেই ক্ষমতা যাক, জনগণের পক্ষে কাজ না করে 5 বছর পর জনগণের কাছে গেলে জনগণ তাদের ভোট দিবে না। অতএব প্রত্যেকেই জনগণ কাজ করার জন্য প্রস্তুত থাকবে। এবং 5 বছর পর পর যেহেতু সংসদ ভেঙে যাবে, এমপি মন্ত্রী থেকে নির্বাচন করা যাবে না, তাহলে ফ্যাসিস্টের জন্ম করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত কথা একটা শেষ করি, যেমন ধরেন আপনার সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্য আনয়ন করার কথা বলা আছে, কিন্তু 31 দলের মধ্যে আছে। 31 দল আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে, বিচারপতি অপসারণ হবে। তো এই 3টা জিনিস করলে আর কিছু লাগে?
না, ঠিক আছে। আর অর্থনৈতিক গুলি সেগুলো তো আছেই, সেগুলো তো আমাদের না, বেকার কিন্তু ভাতা আমি থেকে শুরু একটা করে প্রশ্নের সবই জবাব চাই। আমরা এখন মানুষ, এই আপনি বলছিলেন যে চাঁদাবাজিতে এবং সন্ত্রাসীতে এবং দুর্নীতিতে আমরা সবসময় দেখতাম যে চ্যাম্পিয়ন হই বিভিন্ন সময়ে বা নানা সময়ে। আপনি কি মনে করেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় সেটা কি আপনার কাছে একেবারে ছোট করে উত্তর চাই, তাহলে পরে এই তিনটা জিনিস কি বাংলাদেশের সাধারণ মানুষ মুক্ত হতে পারবে? শোনেন, এখানে বললাম তো এই তিনটা জিনিস যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে এখানে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, টাকা পাচার বন্ধ হবে, ব্যাংক লুট করা বন্ধ হবে, সব বন্ধ হয়ে যাবে। তাই যে ক্ষমতা যায় এটা হলে তখন ধরে উঠবে, কি বলছিলেন কি এখন হলোটা কি? অতএব আমি মনে করি আগামী বাংলাদেশ 31 দফার ভিতরে 3 দফা যদি বাস্তবায়ন হয়, ওদের অটোমেটিক্যালি ওগুলো হবে। তো আজকে দেশে ধরেন যে অবস্থা আছে, এই যে আজকে 10 মাস 11 মাস হলো, বলেন তো কোনটা হয়েছে? এক সময় মব হচ্ছে। আমি সচিবালয়ে ছিলাম, এই যে সরকার সিদ্ধান্তহীনতার কারণে 3টার সময় আপনার পরীক্ষা বলে যে হবে না, তাহলে এটা হবে? আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে ইস্যুটা নিয়ে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল, বিশেষ করে ইসলামী দলগুলো, তারা বলছেন যে পিআর পদ্ধতিতে ছাড়া নির্বাচনে তারা যাবেন না। হাবিব ভাই, এই বিষয়টা নিয়ে যদি আপনাদের দল এবং আপনাদের পক্ষ থেকে কি বলতে চান? আমার খুব পরিষ্কার বক্তব্য, পেয়ার পদ্ধতি থেকে আমাদের দেশ নির্বাচন হয়েছে। এটা কি সাধারণ মানুষ বুঝে আসলে পেয়ার পদ্ধতিটা কি? না, বুঝবে না। পেয়ার পদ্ধতি আপনার কে প্রতিনিধি হবে এ তো কোনো সেই শুনতে দিতে পারেনি। আচ্ছা, পেয়ার পদ্ধতি নির্বাচন যদি হয়, তাহলে যারা স্বতন্ত্র প্রার্থী হবে তাদের কি হবে? স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? তাহলে কি আপনি কি সংবিধানে তাদের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারবে না, সেই আইনকে পাশ করবেন? মানুষের কি আপনার অধিকারকে আপনি এখানে অধিকার থেকে বঞ্চিত করবেন? গেল। তারপরে যখন ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হবে, তখন পেয়ার পদ্ধতি কীভাবে নির্বাচন করবেন? এরপর আসে উপজেলা, এরপর আসে পৌরসভা, এরপর আসে সিটি কর্পোরেশন। তা কোথায় আপনি এই নির্বাচনগুলি কী পদ্ধতি করবেন? এটা তো বলবে। এবং ধরেন একজন প্রার্থী মারা গেল, একজন এমপি মারা গেল, সেখান থেকে নির্বাচন হবে, তখন কোন পদ্ধতিতে নির্বাচন হবে? অনেক জটিলতা আছে যেগুলো না বুঝে। আবার আরেকটা কথা আমি বলি, যে পেয়ার পদ্ধতি নির্বাচন হয়, আমি আপনাকে এখানে বলে গেলাম হবে না, পেয়ার পদ্ধতি ছাড়াই নির্বাচন হবে। আমি বলতে যে যদি হয়, যদি হতো, হবে না বলছি, হতো, যদি হতো তাহলে কী হতো? যে এখানে আওয়ামী লীগ যে কোনো একটা দলের প্রতীক বেছে নিত, বেছে নিয়ে সেই প্রতীকে যাতে নিজেরা নির্বাচন করতে পারবে না, এখন যদি অনেক ঝামেলা আছে সামনে, কি করতে পারবে কি পারবে না, নতুন করে আবার কিছু সৃষ্টি হচ্ছে। ধরেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারলোই না, একটা প্রতীক বেছে নেবে তারা, যে কোনো একটা প্রতীক, যে কোনো একটা দলের প্রতীক বেছে নেবে, বেছে নিয়ে ওই প্রতীকে যারা দাঁড়াবে, আওয়ামী লীগের সাধারণ লোককে সেখানে দাঁড় করে দিতে পারে, অথবা সেই দলের কোনো সব ভোট দিকে দিয়ে দেবে। তার শক্তি, টাকা, পয়সা, সমর্থন দিয়ে যদি ওখানে দেয়, তাহলে পিয়ার পদ্ধতিতে তারা কারা হবে? কত আসন পাবে হিসাব আছে? আপনি যত যাই বলেন না কেন, আমি যতই লাফালাফি করি না কেন, আওয়ামী লীগের এখন মিনিমাম 20-25% তাদের সমর্থন আছে। সব মরে গেছে নাকি আমার লোকজন? মরে গেছে? মরে যায়নি। তো এখানে আমরা লাফাচ্ছি যারা, তারা কয় % ভোট পাবো? জামাত লাফায়, কয় % ভোট আছে? জামাত বিএনপি বাদে জামাতের কি অবস্থা হয় এবার নির্বাচন হলে বুঝবেন। যে জামাত 91 সালে বিএনপি যেখানে শক্তিশালী ছিল তারা সমর্থন দিয়েছিল, যেখানে জামাত শক্তিশালী বিএনপি ছাড় দিয়েছিল, পরে 2টা মহিলা সংরক্ষিত আসন দিয়েছিল। তারপর সেই জামাত বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে গিয়েছিল 94 থেকে। 96 নির্বাচন করেছে না? ম্যাডাম জিয়া তো তাকে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র জনগণের ভোটাধিকার জনগণ প্রয়োগ করতে পারে, তার জন্য সংবিধানের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করার জন্য একটা নির্বাচন করেছিল 15 ফেব্রুয়ারি করে। উনি কিন্তু প্রথম অধিবেশনেই সেটা পাশ করেছেন। এখন দেখেন জামাত নির্বাচনে গেল, কয়টা আসন পেয়েছিল? কয়টা? 3টা আসন। 3টা আসন পেয়েছিল। তা জামাতের শক্তি বুঝছে না? বিএনপির সবচেয়ে বড় যেটা বলবো এখন দলের সিদ্ধান্ত, সেটার সাথে আমার মন না মানলেও আমাকে মানতে হয়। এবং এই জামাত এরা এত খারাপ। আমি একজন মানুষ, আমার এলাকায় আমি নির্বাচন প্রার্থী ছিলাম, তারা ওখানে বিএনপিতে আরেকজনকে দেওয়ার জন্য তারা সেখানে তদবির করে, জঘন্য যে অপরাধ যেগুলি তারা করেছে। এবং তারপর বিএনপির সাথে আন্দোলন, বিএনপি ম্যাডাম খালেদা যে উদার হলেন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, তখন আবার জামাতকে সাথে এনে 2001 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে জামাত কতগুলি আসন পেল এবং তারা মন্ত্রিত্ব পেল। যেই অনির্বাণ হয়ে গেল, আমাদের নেতা তারেক রহমান গ্রেপ্তার হলেন, তখন বিবৃতি দেখেছেন
গ্রেপ্তার তো হবেই, দুর্নীতি করে গ্রেপ্তার হবে না? আমাদের তো গ্রেপ্তার করে না, আমাদের দুইজন মন্ত্রী তারা তো গ্রেপ্তার হলো না। গ্রেপ্তার হলো না তারা, পৃথিবী থেকে ফাঁসি নিয়ে বিদেশ বাইরে মানে পৃথিবী ছাড়তে হয়েছে তাদেরকে। যখন তাদের গ্রেপ্তার করলো তখন বললো যে না এখন তো আর তখন বা তারা আবার আমাদের দিকে ফিরলো। এবং তারা যখন 2018 সালে নির্বাচন করা তাদের সুযোগ নেই, প্রতীক ছিল না। বিএনপি যেদিন 25টি আসন তাদের দিল সেদিনই বিএনপি 7 সিটে চলে আসছে। তারা মিনিমাম 50-60-70টা সিট পেত। আমি তো প্রার্থী ছিলাম। সঙ্গে সঙ্গে সর্ব জায়গার থেকে ফোন করছে, আবার রাজাকার, আবার জামাত শিবির। আমরা আর পারলাম না, আপনাদেরকে রক্ষা করতে পারলাম না। প্রশাসন আরও আমাদের বিপক্ষে সিরিয়াস এই জামাতের কারণে। এবং আমি 2009 সালে আমাদের শফিকুর রহমান, আমরা G9 করি, আমরা এখন অ্যাটর্নি জেনারেল আমাদের ওই কমিটির এখন সভাপতি, সায়ন্ত সেক্রেটারি। আমি বারবার আমাদের নেতাদের বলতাম রক্ত দিয়ে লিখে দেবো, জামাত যতদিন বিএনপির সাথে থাকবে, জোরে থাকবে, ততদিন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না। দৈনিক না বলে দিয়েছি, আমি রক্ত দিয়ে লিখে দেবো। কারণ ওরা হলো মৌলবাদী, সারা পৃথিবী তাদেরকে ঘৃণা করে। না তাহলে কি আমরা একটা জিনিস দেখেছি যে আপনি যেহেতু বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আমরা খেয়াল করেছি যে 1999 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএনপি জামাতের একটা জোট আমরা খেয়াল করেছি। তার মানে কি আপনারা একটা দলীয়গতভাবেই সিদ্ধান্ত নিয়ে যে জামাতকে বিচ্ছিন্ন করেছেন? না, এখন দলীয়গত, এখন তারা নিজের ক্ষমতা চলে আসার মতো অবস্থা হয়েছে, শক্তিশালী তারা। আমরা কি করেছিলাম, ধরেন একটা এলাকার ভিতরে যদি একজন হিংস্র একটা প্রাণী, বাঘ হোক, সিংহ হোক, বা যে কোনো একটা হিংস্র প্রাণী যদি ঢুকে পড়ে এলাকায়, তখন কে শত্রু, কে মিত্র, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কেউ কিন্তু সেখন চিন্তা করে, সবাই মিলে কিন্তু সেই বন্য প্রাণীটাকে বা হিংস্র প্রাণীটাকে বধ করে বা তাকে তাড়িয়ে দেয়। তো আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা এসে যে ধরনের অপকর্ম শুরু করেছিল, সেই অপকর্মের হাত থেকে বাঁচার জন্য, ওই বন্য প্রাণীকে তাড়ানোর জন্য জামাত আমাদের সাথে নির্বাচনী জোটে আমাদের সাথে এসেছিল। কিন্তু এখন তো সেই নাই, এখন সেই হিংস্র দানব এখন আমাদের সামনে নেই। আমরা এখন মনে করি যার রাজনীতি আমরা শেষে করবো, সামনে আগিয়ে যাবো। কিন্তু চা নিতে পারেন। আমরা কিন্তু দলগতভাবে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি। কিন্তু আপনি আরেকটা কথা, এটা একটু ছোট করে একেবারে আমি জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের একটা বড় অংশ নির্বাচনে পাশ করার সম্ভাবনা আছে, যেটা আপনাদের দূরদর্শিতা বলছে। তার মানে কি বিএনপি কি এই পিআর পদ্ধতিকে ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ আবারও একটা বড় ধরনের শক্তিতে পরিণত হতে পারে? না, বিএনপি ভয় পাচ্ছে না। বিএনপি আদর্শগতভাবে, নীতিগতভাবে, আমি যে কথাগুলো বললাম, স্থানীয় সরকার, পৌরসভা, এগুলি কোন পদ্ধতি হবে এগুলো নির্ধারণ করেন, বলুক তার এগুলো এই পদ্ধতি নির্বাচন হবে, সেটা বলতেন। আমি বলছি যে যারা লাফাচ্ছে তাদের ধন্যবাদ। আমরা তো ধরেন বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আসতেছে, বিএনপি এই করতেছে, সেই করতেছে, চাঁদাবাজিকে তারা কম করতেছে। এই ধরা পড়া গুলশান ধরা পড়লো না, 10 লক্ষ টাকা চাঁদা নিয়ে আবার গেছে। এরকম কত না জানা কত কাহিনী আছে, তার হিসাব আছে। এখন জামাত চাঁদাবাজি করতেছে না, কত জায়গায় আমার চাঁদাবাজিকে ধরা পড়ছে, কত জায়গায় আমার ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ছে, দেখছেন না? ব্যবহার দেখছেন না? শিবিরের প্রেসিডেন্ট, জামাতের নেতা, তাদের আমাদের বিরুদ্ধেই বলে, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে আসে না। এই সেদিন কক্সবাজার দেখলাম যে যাওয়ার সময় নাকি মুরগি ধরে নিয়ে চলে গেছে, এই যে অবস্থা আর কি। তো এখন কথা হলো যে বিএনপি এদেশে মাটি ও মানুষের দল, ওদের কি আছে বলেন তো? ওরা কোন অধিকারে ওরা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায়? কি বলেন তো, কি করেছে বলেন? একটা কাজ আমাকে দেখান। গর্বে এখন ট্রেনে একটা সিনেমা ছিল, তো এখন টিটি জিজ্ঞাসা করতেছে টিকিট নেই, কোনো কথা বল না। লাস্টে বলতেছে গোলাপি একটা কথা কও, গোলাপি একটা কথা কও। তা আমি যে জামাতকে বলি, জামাত একটা কথা বলেন তো, কোন কাজটা আপনারা এদেশের জন্য করেছেন? আপনারা কি মুক্তিযুদ্ধে গিয়েছেন? না। এটাকে ডেভেলপমেন্টের কোনো ওয়ার্ক দেখাতে পারেন? না। আমরা বিএনপি বলতে পারি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক, প্রথমে সুপ্রিম অথরিটি হিসাবে উনি ঘোষণা করেছেন, পরবর্তী সময় যখন ব্যাপার গেট লিডার শেখ মুজিবুর রহমান বলেছেন। এই যে বাংলাদেশ আজকে দেখতেছেন, আপনি এডুকেশন বলেন, ম্যান পাওয়ার বলেন, গার্মেন্ট বলেন, এতে সব কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকে শুরু হয়েছে, খাদ্যের স্বয়ংসম্মতা অর্জন করা থেকে শুরু হয়েছে। এই যে বাংলাদেশের যে যেমনকে বলে বাংলা বলতে পারে না, স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, চান্স মুক্তিযোদ্ধা, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযোদ্ধা পদককে স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন, 21 পদক প্রবর্তন করেছেন। আওয়ামী লীগ তো 3.5 বছর ছিল, আওয়ামী লীগ তো ক্ষমতা ছিল। এই যে বিদেশের জন্য এত মায়া কেন করে? ম্যাডাম খালেদা জিয়া তো বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করলেন। ম্যাডাম খালেদা জিয়া তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। ম্যাডাম খালেদা জিয়া তো বাচ্চারা স্কুলে যাবে, তার বিনিময়ে তারা খাবার বা 30 কেজি গম পাবে। ম্যাডাম খালেদা জিয়া করেছেন মেয়ের স্কুলে বেতন লাগবে না। ম্যাডাম খালেদা জিয়া করেছেন তোমরা স্কুলে যাও, তোমাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করবো। তো এই দেশটা ওরা কি কার? ওরা বলতো
ওদের 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 নেতাকে, সেই নেতাকে সে কি কাজ করেছে? হ্যাঁ, তারা স্বাধীনতা বিরোধিতা করেছে। তা স্বাধীনতা বিরোধিতা যারা করেছে তারা বিএনপির দিকে যখন আঙ্গুল তুলে তখন সেই আঙ্গুল কত সোজা থাকবে আপনি বলেন তো? জি, জনাব হাবিব, আসলে আপনার সাথে যদি কথা বলি তাহলে আমাদের এই কথা শেষ হবে না, কথার ফুলঝুরি। আসলে এই যে চাঁদাবাজি বলেন, নির্বাচন কবে হবে, এই যে ইস্যুগুলো আছে, আপনাকে নিয়ে আসলে কথা বলতে গেলে 1 ঘন্টায় শেষ হবে না। না, নির্বাচন হবে, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। জি, আপনার আমরা আরেকদিন নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, আমরা এই যে নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আজকে এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও নতুন কোনো অতিথির সাথে এবং নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।